হুম, আচ্ছা ঠিক আছে। হুম, আজকে আমি তোমাদের পড়াবো গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টের যে যে ড্রাগগুলি, যে সিমটমের জন্য যে ড্রাগগুলি ব্যবহার হয় সেগুলি পড়েছিলে তোমরা একটু? প্রথমেই আমরা অ্যান্টিএমেটিক পড়বো। একটু অপেক্ষা করো। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ স্লাইড? জি ম্যাম। দেখো অ্যান্টিএমেটিক ড্রাগ গুলি কিভাবে কাজ করে, তোমরা যদি এই ফিগারটা দেখো তাহলেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে আসো ইমেসিস কেন হয়। মেইনলি দুইটা সেন্টার দায়ী ইমেসিসের জন্য বা ভমিটিং এর জন্য। একটা আমরা জানি যে কেমোরিসেপ্টর ট্রিগার জোন and the another one is vomiting center. আর দেখো কেমোরিসেপ্টর ট্রিগার জোনে কি কি রিসেপ্টর থাকে, ডোপামিন রিসেপ্টর থাকে, কেমোরিসেপ্টর, 5-HT রিসেপ্টর, আর ভেস্টিবুলার সিস্টেমে থাকে H1 রিসেপ্টর এন্ড M1 রিসেপ্টর। আচ্ছা বলো তো 8 ক্রেনিয়াল নার্ভের নাম কি? মনে আছে তোমাদের? অডিটরি ম্যাম। হ্যাঁ অডিটরি, তো পুরো নামটা কি? ভেস্টিবুলো Vestibular-cochlear। আমরা জানি এটা দুইটা পোর্শন আছে, একটা ককলিয়ার, ওটা হিয়ারিং এ হেল্প করে, আর একটা হলো ভেস্টিবুলার, যা কিনা আমাদের ব্যালেন্স, ইকুইলিব্রিয়াম বা ব্যালেন্সটা মেনটেন করতে সাহায্য করে। দেখো এখানে যে ভেস্টিবুলার সিস্টেম, এখানে থাকে দুইটা রিসেপ্টর H1 এন্ড M1। তো ধরো কোনো পেশেন্টের মোশন সিকনেস হয়, সে জার্নি করতে পারে না, তাহলে তুমি তাকে কোন ধরনের অ্যান্টিমেটিক ড্রাগ দিবে? অবশ্যই তোমার এমন একটা অ্যান্টিমেটিক ড্রাগ দিতে হবে যা কিনা H1 রিসেপ্টরকে ব্লক করে অথবা M1 রিসেপ্টরকে ব্লক করে, তাহলেই তার কাজে দিবে। নয়তো তুমি যদি তাকে ডমপেরিডন বা D2 অ্যান্টাগনিস্ট দাও, তাহলে কিন্তু সেটা মোশন সিকনেসে কোনো কাজ করবে না। তোমাকে অবশ্যই H1 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট অথবা অ্যান্টিমাস্কারেনিক ড্রাগ দিতে হবে। আবার দেখো সেরোটোনিন রিসেপ্টরে মেইনলি অ্যাক্টিভেটেড হয় যখন জিআইটি তে কোনো ইরিটেশন হয়। এজন্য আমি যদি কেমোথেরাপি দেওয়ার কারণে জিআইটি ইরিটেশন হয়, তখন সেরোটোনিনটা রিলিজ হয়, যা কিনা 5-HT রিসেপ্টরের সাথে বাইন্ড করে ইমেসেজ করে। কেমোথেরাপি, কোনো ক্যান্সার পেশেন্টকে দেখবে কেমোথেরাপি দেওয়ার কারণে খুব ভমিটিং হচ্ছে, তখন তাকে দিতে হবে 5-HT3 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। তাহলে আমরা নেক্সট দেখি যে ক্লাসিফিকেশনটা কি। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হলো যে কেমোরিসেপ্টর যে ট্রিগার জোন, ওটা থাকে ফোর্থ ভেন্ট্রিকলের নিচে অ্যান্ড আউটসাইড দি ব্লাড ব্রেন ব্যারিয়ার। এই কথাটা মনে রাখবে, পরীক্ষায় অনেক সময় জিজ্ঞেস করে যে মেটোক্লোপ্রোমাইড এন্ড ডমপেরিডন, এই দুটো ডিফারেন্স তোমরা জানো, যে মেটোক্লোপ্রোমাইড ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে, কিন্তু ডমপেরিডনটা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে না। পরীক্ষায় মাঝে মাঝে জানতে চায় যে ডমপেরিডন যদি ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস না করে তাহলে সেটা কিভাবে কাজ করে অ্যান্টিমেটিক হিসেবে। তখন তোমাদের বলতে হবে যে আমাদের যে কেমোরিসেপ্টর ট্রিগার জোনটা, এটা ব্লাড ব্রেন ব্যারিয়ারের বাইরে থাকে, এই জন্য ডমপেরিডন ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস না করেও সিটিজেড বা কেমোরিসেপ্টর ট্রিগার জোনের উপর কাজ করতে পারে। দেখো ইরিটেশন অফ গ্যাস্ট্রোইন্টেস্টিনাল মিউকোসা বাই কেমোথেরাপি or রেডিয়েশন থেরাপি, ডিস্টেনশন অথবা কোনো অ্যাকুট গ্যাস্ট্রোএন্টারাইটিস হলো, তখন কি হয়, মিউকোজাল সেরোটোনিন রিলিজ হয়, যা কিনা 5-HT3 রিসেপ্টরকে অ্যাক্টিভেট করে এবং
তখন কি হয়? ভমিটিং হয়। তাই রেডিয়েশন বা কেমোথেরাপি ইনডিউসড নশিয়া ভমিটিং এর জন্য আমি দিব কি দিব? 5-HT3 অ্যান্টাগনিস্ট। নাম বলতে পারবে? কয়েকটা সেরোটোনিন অ্যান্টাগনিস্টের নাম বলতে পারবে? একটা Palonoceptor. অনডেনসেট্রন, গ্র্যানিসেট্রন, হ্যাঁ। রিটেনে একটা কোশ্চেন প্রায়ই আসে যে ক্যাটাগরাইজ অ্যান্টিমেটিক ড্রাগস। তখন তোমরা কিভাবে দিবে? যে সেরোটোনিন 5-HT3 অ্যান্টাগনিস্টের নাম দিবে, মাঝে একটু বর্ণনাটা দিয়ে নেবে যে এটা কোথায় কাজ করে। 5-HT3 রিসেপ্টরের উপর কাজ করে, সেরোটোনিন কে বাইন্ড করতে দেয় না, যার কারণে অ্যান্টিমেটিক ইফেক্টটা আমরা পাই। এর মধ্যে আছে অনডেনসেট্রন, গ্র্যানিসেট্রন, ডোলাসেট্রন, প্যালেনোসেট্রন। দেখো সবগুলি শেষে সেট্রন থাকে। স্পেলিংটা খুব সাবধানে লিখবে যাতে ভুল না হয়। নেক্সট ইজ D2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। এর মধ্যে আছে দুইটা, ডমপেরিডন এন্ড মেটোক্লোপ্রোমাইড। রিটেনে আরেকটা কোশ্চেন আসে যে ডমপেরিডন আর মেটোক্লোপ্রোমাইডের ডিফারেন্সটা। এটা আমি পড়াচ্ছি, দাঁড়াও। নেক্সট হলো H1 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। এর মধ্যে আছে ডাইফেনহাইড্রামিন, ডাইমেনহাইড্রিনেট এন্ড মেকলিজিন। এটা কখন ব্যবহার করব আমরা H1 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট গুলি? কোন ধরনের ভমিটিং এর ক্ষেত্রে? প্রেগন্যান্সি ইনডিউসড যদি হয়। হ্যাঁ, মেকলিজিন আমরা দেই প্রেগন্যান্সি ইনডিউস নশিয়া ভমিটিং এ। আরেকটা ভেস্টিবুলার সিস্টেমে থাকে H1 আর M1 রিসেপ্টর। মোশন সিকনেস এর কারণে যে মোশন ভমিটিংটা সিকনেস। হয় তখন আমরা H1 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট দিতে পারি, কারণ H1 রিসেপ্টরটা ভেস্টিবুলার সিস্টেমে থাকে। নেক্সট হলো অ্যান্টিকোলিনার্জিক, দ্যাট মিন্স M1 অ্যান্টাগনিস্ট, হায়োসিন অর স্কোপোলামিন। এটাও আমরা ব্যবহার করি মোশন সিকনেসে। এটা তোমরা প্র্যাকটিক্যাল লাইফে খুব কমনলি ফেস করবে যে তোমার ধরো রিলেটিভ বা কেউ জার্নি করতে পারে না, তোমার কাছে জানতে চাইবে যে কি ড্রাগ খাবো যাতে বমি না হয়। তখন যদি তুমি ডমপেরিডন বা অনডেনসেট্রন দাও, সেটা কি খুব একটা ইফেক্টিভ হবে? হবে না, কিন্তু তোমার M1 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট অথবা H1 অ্যান্টাগনিস্টই দিতে হবে, হায়োসিন, স্কোপোলামিন অথবা সাইক্লিজিন, মেকলিজিন। নেক্সট কি গ্রুপ আছে? ফেনোথায়াজিন গ্রুপ। এর মধ্যে আছে প্রোক্লোরপেরাজিন, প্রোমিথাজিন এন্ড থাইইথাইলপেরাজিন। আমরা অ্যান্টি সাইকোটিক ড্রাগে একটা পড়েছিলাম যে ফেনোথায়াজিন গ্রুপের ড্রাগ, মনে আছে তোমাদের? একটা অ্যান্টি সাইকোটিক ড্রাগের নাম বলো তো, একটা কমনলি যেটা আসে। নিউয়ার না, ওল্ড, আগের ফার্স্ট জেনারেশন অ্যান্টিসাইকোটিক ড্রাগ Ma'am, ফেনোথায়াজিন গ্রুপের, যেটা কিনা chlorpromazine. হ্যাঁ, ক্লোরপ্রোমাজিন। দেখবে যে ক্লোরপ্রোমাজিনের ইফেক্ট যখন পড়বে, একটা তো আছে যে D2 রিসেপ্টরকে ব্লক করে, যার কারণে এক্সেস ডোপামিনটা কাজ করতে পারে না। আরেকটা ওর ইফেক্ট আছে যেটা স্ট্রং একটা অ্যান্টিইমেটিক ড্রাগ, ক্লোরপ্রোমাজিন, কারণ এটা ফেনোথায়াজিন গ্রুপের ড্রাগ। বিউটাইরোফেনন, এটাও কি করে? D2 রিসেপ্টরকে ব্লক করে। এর মধ্যে আছে ড্রপেরিডল। কর্টিকোস্টেরয়েডের মধ্যে আছে ডেক্সামেথাসোন, মিথাইলপ্রেডনিসোলোন। কর্টিকোস্টেরয়েডটা কখন দেই আমরা? ধরো কেমোথেরাপি ইনডিউস যে নশিয়া ভমিটিং হয়, তখন তো আমরা অনডেনসেট্রন বা গ্র্যানিসেট্রন দেই। তার ইফিকেসিটাকে বাড়ানোর জন্য আমরা সাথে ডেক্সামেথাসোন দিতে পারি। কর্টিকোস্টেরয়েড এটা 5-HT3 রিসেপ্টর অ্যান্টাগনিস্টের ইফিকেসিকে বাড়ায়। তাহলে ক্লাসিফিকেশনটা সুন্দর করে লিখতে পারবে রিটেনে আসলে?
আরেকটা আছে নিউরোকাইনিন অ্যান্টাগনিস্ট অ্যাপ্রিপিট্যান্ট। এটা আমরা খুব একটা ব্যবহার করি না, কিন্তু নামটা জেনে রেখো। নিউরোকাইনিনের রিসিপ্টরও কিন্তু সিটিজেড মানে কেমোরিসিপ্টর ট্রিগার জোনে থাকে। এখন আমরা ইন্ডিভিজুয়াল ড্রাগ একটু দেখি, যে সেরোটোনিন 5-HT অ্যান্টাগনিস্ট এটা কোথায় কাজ করে? মেইনলি অ্যাক্ট বাই ব্লকিং দ্য পেরিফেরাল 5-HT রিসেপ্টর ইন দ্য ইন্টেস্টিনাল ভ্যাগাল অ্যান্ড স্পাইনাল অ্যাফারেন্ট নার্ভ, আর পার্টলি ব্লক করে সেন্ট্রাল 5-HT3 রিসেপ্টর ইন দ্য ভমিটিং সেন্টার অ্যান্ড কেমোরিসেপ্টর ট্রিগার জোন। কারো যদি হেপাটিক ইনসাফিসিয়েন্সি থাকে তাহলে এটা ডোজ রিডাকশন করতে হয়। এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট। ইন্ডিকেশন কি? পোস্ট কেমোথেরাপি ইনডিউসড নশিয়া এন্ড ভমিটিং এন্ড পোস্ট অপারেটিভ এন্ড পোস্ট রেডিয়েশন নশিয়া ভমিটিং। কারণ দুই ক্ষেত্রেই সেরোটোনিনের কনসেন্ট্রেশন অনেক বেড়ে যায়, মিউকোসাল জিআইটি মিউকোসা থেকে সেরোটোনিন রিলিজ হয়, এই জন্য তখন আমরা সেরোটোনিন অ্যান্টাগনিস্ট দিব। এর অ্যাডভার্স ইফেক্টের মধ্যে কি আছে দেখো, হেডেক, ডিজিনেস, কনস্টিপেশন। ডোলাসেট্রন দিলে কিউটি ইন্টারভেলটা প্রলং হয়, এজন্য কোনো পেশেন্টের যদি কার্ডিয়াক কোনো প্রবলেম থাকে ডোলাসেট্রন দেওয়ার আগে অবশ্যই চিন্তা করে নিতে হবে, ইসিজি করে দেখে নিতে হবে। নাও দি নেক্সট গ্রুপ ইজ D2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। D2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট এর আরেকটা নাম হলো প্রোকাইনেটিক এজেন্ট। আমাকে একটা অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টের নাম বলো তো যেটা কিনা প্রোকাইনেটিক এজেন্ট, মানে জিআইটি মটিলিটিটাকে বাড়ায়। ইরাইথ্রোমাইসিন। অ্যান্টিবায়োটিকের নাম বলো। ইরাইথ্রোমাইসিন। ভুলে গেছো? সিনথেসিস ইনহিবিটর। হ্যাঁ, শুনতে পাচ্ছি না তোমাদের কথা। ইরাইথ্রোমাইসিন যে প্রোকাইনেটিক এজেন্ট, এটা মনে আছে? হ্যাঁ, ইরাইথ্রোমাইসিন এটা দিলেও জিআইটি মোটিলিটি বাড়ে। যে ড্রাগই জিআইটি মোটিলিটি বাড়াবে তাকে প্রোকাইনেটিক এজেন্ট বলে। একটা দেখো, আমরা জানি যে ডোপামিনটা কি করে। নরমালি ডোপামিন কোলিনার্জিক নার্ভ গুলিকে ইনহিবিট করে রাখে। ডোপামিন ইনহিবিটস দ্য কোলিনার্জিক নার্ভ। তাহলে আমরা জানি যে অ্যাসিটাইলকোলিনের ফাংশন কি? স্মুথ মাসল অন জিআইটি কি করে? অ্যাসিটাইলকোলিন জিআইটি তে স্মুথ মাসল কন্ট্রাকশন করে। অ্যাসিটাইলকোলিন কি করে? জিআইটি যে স্মুথ মাসলকে কন্ট্রাক্ট করে আর স্ফিংক্টারকে রিল্যাক্স করে, যার কারণে অ্যাসিটাইলকোলিন এক্সেস হলে কি হয়? ডায়রিয়া হয়। আর ডোপামিনটা নরমালি ডোপামিন কি করে? এই অ্যাসিটাইলকোলিনের যে ফাংশনটা, যে মাসল কন্ট্রাক্ট করা আর স্ফিংক্টার রিল্যাক্স করা, এটাকে ইনহিবিট করে রাখে ডোপামিন। এখন আমি যদি ডোপামিনটাকে ইনহিবিট করে রাখি তাহলে কি হবে? অ্যাসিটাইলকোলিনের ফাংশনটা বেড়ে যাবে না? এই জন্য কি হবে? জিআইটি মটিলিটি বাড়বে, মানে মাসলের কন্ট্রাকশনটা বাড়বে। জন্য অনেক সময় ডমপেরিডন যদি অ্যান্টিমেটিক হিসেবে দাও, অ্যাডভার্স ইফেক্ট হিসেবে ডায়রিয়া হতে পারে, কারণ এটা জিআইটি মটিলিটিটাকে বাড়ায়। সো আমরা জানি যে নরমালি ডোপামিন ইনহিবিট অ্যাসিটাইলকোলিন অ্যাকশন অন দা জিআইটি। অ্যাসিটাইলকোলিনের কাজ কি? যে স্মুথ মাসলকে কন্ট্রাক্ট করা। এখন আমি যদি ডোপামিনকে ইনহিবিট করে রাখি তাহলে অ্যাসিটাইলকোলিনের কাজটা বেড়ে যাবে, তখন স্মুথ মাসলকে কন্ট্রাক্ট করবে জিআইটির। আর এখানে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হলো যে এর মধ্যে যে মেটোক্লোপ্রোমাইড আছে এটা কিন্তু ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে, এই জন্য তুমি সিএনএস সাইড ইফেক্ট গুলি পাবে মেটোক্লোপ্রোমাইডে, ডমপেরিডনে পাবে না। কখন কখন দেই আমরা? গ্যাস্ট্রোইন্টেস্টিনাল রিফ্লাক্স ডিজিজে দেই, ইম্পেয়ার্ড গ্যাস এম্পটিং, তখন মোটিলিটিটা বাড়িয়ে গ্যাস্ট্রিক এম্পটিংটাকে হ্যাসেন করবে। নন আলসার ডিসপেপসিয়া, প্রিভেনশন অফ ভমিটিং অ্যান্ড পোস্টপার্টাম ল্যাকটেশন। পোস্টপার্টাম ল্যাকটেশনে দেখবে যদি বেবি ডেলিভারির পর ল্যাকটেশনে
ডিলে হয় তখন ডমপেরিডন দেওয়া হয় পেশেন্টকে। তখন বুঝবে যে এটা তার ভমিটিং এর জন্য না, এটা ল্যাকটেশনটাকে স্টিমুলেট করার জন্য দেওয়া হচ্ছে। অ্যাডভার্স ইফেক্টের মধ্যে আছে রেস্টলেসনেস, ড্রাউজিনেস, ইনসমনিয়া, অ্যাংজাইটি, অ্যাজিটেশন। আর এই এক্সট্রা পিরামিডাল ইফেক্টটা কোন ড্রাগ করবে? ডমপেরিডন নাকি মেটাক্লোপ্রোমাইড? মেটাক্লোপ্রোমাইড। হ্যাঁ, মেটাক্লোপ্রোমাইড করবে, কারণ মেটাক্লোপ্রোমাইডটা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে। হ্যাঁ। আর প্রোল্যাক্টিন লেভেলটা বাড়ায়। ডমপেরিডন, মেটাক্লোপ্রোমাইড এটা দুইটাই কি করে লেভেলটাকে বাড়াবে, যার কারণে গ্যালাক্টোরিয়া হবে, মেল পেশেন্টে গাইনোকোমেশিয়া ইম্পোটেন্সি হবে, ফিমেল পেশেন্টে কি হবে গ্যালাক্টোরিয়া আর মেনস্ট্রুয়াল ডিসঅর্ডার, মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি হতে পারে যদি তুমি ডমপেরিডনটা প্রলং ইউজ করো। তাহলে কর্টিকোস্টেরয়েড এন্ড অ্যাপ্রিপিটেন্ট এটা কখন ব্যবহার করা হয়? সেরোটোনিন অ্যান্টাগনিস্ট মানে 5-HT রিসেপ্টর অ্যান্টাগনিস্টের সাথে ব্যবহার করা হয়। In combination with 5-HT antagonist for the prevention of acute and delayed nausea and vomiting from highly emetogenic chemotherapeutic regimen. আমরা পড়েছিলাম না সিসপ্লাটিন বা কিছু কিছু কেমোথেরাপিউটিক এজেন্ট আছে যে খুব বেশি ভমিটিং করে, তখন যদি অনডেনসেট্রনে কন্ট্রোল না হয় সাথে আমরা কর্টিকোস্টেরয়েড দেই বা অ্যাপ্রিপিটেন্ট অ্যাড করে দেই। এই চ্যাপ্টার থেকে মেইনলি রিটেন কোশ্চেন আসে যে অ্যান্টিএমেটিক ড্রাগগুলির ক্লাসিফিকেশন, ডমপেরিডন আর মেটোক্লোপ্রোমাইডের মধ্যে ডিফারেন্সটা, আর অ্যান্টিএমেটিক ড্রাগ দ্যাট ক্যান বি ইউজড সেফলি ইন প্রেগন্যান্সি। প্রেগন্যান্সিতে কোনগুলি আমরা দিতে পারি বলো তো? মেক্লিজিন দেওয়া যায়, অনডেনসেট্রনও দেওয়া যায়। H1 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট দিতে পারবে। Now the next chapter is drug used in peptic ulcer disease and GERD, gastroesophageal reflux disease. Acid peptic disease কি কি আছে? GERD আছে, gastroesophageal reflux disease, peptic ulcer disease and stress related mucosal injury. মেইনলি আমরা পড়বো যে পিইউডি তে কোন কোন ড্রাগগুলি ব্যবহার করা হয়। আমরা তো সবাই জানি কি কি ড্রাগ ব্যবহার করা হয়। তার আগে আমরা দেখে নেই যে আমাদের যে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হয় এর এগেইনস্টে আমাদের বডিতে ডিফেন্সিভ ফ্যাক্টর কি কি আছে আর অ্যাগ্রেসিভ ফ্যাক্টর কি কি আছে। দেখো ডিফেন্সিভ ফ্যাক্টর মানে প্রোটেকশন দেওয়ার জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে আমাদের গ্যাস্ট্রিক মিউকোজাটা কি কি থাকে? মিউকাস সিক্রেশন হয়, বাইকার্বনেট সিক্রেশন হয়, প্রোস্টাগ্ল্যান্ডিন সিক্রেশন হয়। প্রোস্টাগ্ল্যান্ডিনের কাজ কি? ব্লাড ফ্লো বাড়ায়, মিউকাস বাইকার্বনেট সিক্রেশন বাড়ায়। আরেকটা আমরা জানি তো ইন্টেস্টিনাল সেলগুলি খুব রিজেনারেশন হয়, র্যাপিডলি রিজেনারেট করে। আর অ্যাগ্রেসিভ ফ্যাক্টরের মধ্যে আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, পেপসিন এন্ড বাইল। তিনটা রিসেপ্টর মেইনলি আমাদের অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশনের জন্য দায়ী। প্যারাইটাল সেলে এই তিনটা রিসেপ্টর থাকে, গ্যাস্ট্রিন রিসেপ্টর, হিস্টামিন রিসেপ্টর এন্ড অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর। তার মানে যদি আমি ব্লক করি তাহলেই আমি অ্যাসিড সিক্রেশনটাকে কমাতে পারবো। এই ফিগারটা দেখো, এখানে কি আছে? অ্যাসিটাইলকোলিনের রিসেপ্টর, হিস্টামিন রিসেপ্টর, গ্যাস্ট্রিন রিসেপ্টর। আর পিপিআই গুলি কিভাবে কাজ করে? প্রোটন পাম্প ইনহিবিটর গুলি এটাকে ব্লক করে দেয়, হাইড্রোজেন পটাশিয়াম এটিপিএস পাম্পকে। আর রেনিটিডিন যে হিস্টামিন রিসেপ্টর ব্লকার, ওটা H2 রিসেপ্টরকে ব্লক করে দেয়। আর কিছু কিছু অ্যান্টি মাস্কারেনিক ড্রাগও আমরা ব্যবহার করতে পারি যা কিনা এই M3 রিসেপ্টরকে ব্লক করে।
Now the drug used for PUD. প্রথমে আমরা ব্যবহার করতে পারি অ্যাসিড নিউট্রিলাইজার, যে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হয়ে গেছে, এখন সেটাকে আমরা কি কি দিয়ে নিউট্রিলাইজ করতে পারি? এর মধ্যে আছে সোডিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এন্ড অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। ওরা কিভাবে কাজ করে? হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে রিয়েক্ট করে একটা সল্ট তৈরি করবে, আর সাথে কার্বন ডাই অক্সাইড এন্ড ওয়াটার তৈরি করবে। আর দেখো ম্যাগনেসিয়াম যে হাইড্রোক্সাইডটা, এটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে রিয়েক্ট করে কি করবে? ম্যাগনেসিয়াম ক্লোরাইড এন্ড ওয়াটার করবে। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কি করবে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর ওয়াটার। আমরা কখন কখন দেই? যখন ইন্টারমিটেন্ট হার্টবার্ন হয়, ডিসপেপসিয়া এন্ড পেপটিক আলসার ডিজিজের ক্ষেত্রে অ্যান্টাসিড গুলি ব্যবহার করি। অ্যাডভার্স ইফেক্ট কি কি হতে পারে? গ্যাস্ট্রিক ডিস্টেনশন হয়, বেলচিং হয়, মেটাবলিক অ্যালকালোসিস হয়, ফ্লুইড রিটেনশনটা যদি বেড়ে যায় তাহলে কি হয়? হার্ট ফেইলিওর, হাইপারটেনশন আর রেনাল ইনসাফিসিয়েন্সি পেশেন্টকে দিতে পারবো না, ফ্লুইড রিটেনশনটা বেশি হবে। হাইপারক্যালসিমিয়া হতে পারে, অথবা মিল্ক অ্যালকালি সিনড্রোম হতে পারে। এখানে কমনলি একটা কোশ্চেন যেটা জিজ্ঞেস করে ভাইভাতে বা রিটেনে আসে, যে আমরা অ্যান্টাসিডের কম্বিনেশনে দেখবে যে কমনলি আমরা যে অ্যান্টাসিড প্লাস ট্যাবলেটটা খাই, ওটাতে দেখবে কম্বিনেশন হিসেবে আছে কি কি থাকে? কোন দুইটা থাকে আমরা পড়লাম একটু আগে? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড থাকে আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড থাকে। কেন আমরা এই দুইটা একসাথে দেই কম্বিনেশনটা? এটা পরীক্ষাতে ইনভেরিয়েবলি জিজ্ঞেস করা হয়। অ্যাডভার্স ইফেক্টের মধ্যে আরো আছে অসমোটিক ডায়রিয়া, কনস্টিপেশন। এই দুইটার কারণেই, যে একটা করবে অসমোটিক ডায়রিয়া, একটা কনস্টিপেশন, কোনটা কি করবে? এই দুইটাকে যাতে ওভারকাম করা যায়, এই কারণে আমরা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড একসাথে দেই। ড্রাগ ইন্টারঅ্যাকশনটা খুব ইম্পর্টেন্ট অ্যান্টাসিডের ক্ষেত্রে। তুমি টেট্রাসাইক্লিনের সাথে যদি অ্যান্টাসিড দাও, টেট্রাসাইক্লিন অ্যাবজর্ব হবে না, টেট্রাসাইক্লিনের ইফেক্ট পাবে না। সেম হলো সিপ্রোফ্লক্সাসিন বা ফ্লুরোকুইনোলোনের সাথেও যদি তুমি দাও, কি হবে? অ্যাবজর্পশন হবে না এই ড্রাগগুলির, আয়রনের অ্যাবজর্পশন হবে না। তখন দেখা যাবে যে এই ড্রাগগুলি অ্যাবজর্পশন হচ্ছে না, ব্লাড লেভেল মেইনটেইন হচ্ছে না, ইফেক্টিভ হচ্ছে না। তার কারণে তুমি যদি একটা পেশেন্টকে অ্যান্টাসিড দাও, অ্যান্টাসিড আর এই ড্রাগগুলির মাঝখানে অন্তত 2 ঘন্টার একটা ডিফারেন্স থাকতে হবে টু প্রিভেন্ট দি ড্রাগ ইন্টারঅ্যাকশন। এখন দেখো আমাদের কোশ্চেনের অ্যান্সার, যে কেন আমরা দুইটার কম্বিনেশন দেই। আনঅ্যাবজর্বড যে ম্যাগনেসিয়াম সল্ট থাকে, তার কারণে কি হয়? অসমোটিক ডায়রিয়া। আর আনঅ্যাবজর্বড অ্যালুমিনিয়াম সল্টের জন্য হয় কনস্টিপেশন। So these agents are commonly administered together to minimize the action on bowel function. আমরা তো দেখেছিলাম যে কি হয়। এখানে দেখো যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে রিয়েক্ট করে ম্যাগনেসিয়াম ক্লোরাইড করে আর অ্যালুমিনিয়াম ক্লোরাইড হয়। এই ম্যাগনেসিয়াম ক্লোরাইড যেটুকু অ্যাবজর্ব হবে না, তার কারণে হবে অসমোটিক ডায়রিয়া, আর এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের কারণে হবে কনস্টিপেশন। যার কারণে দুটাকে একসাথে দেওয়া হয় যাতে মানে অ্যাডভার্স ইফেক্টটা মিনিমাইজ হয়ে যায়। এখন দেখো H2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, এর মধ্যে কি কি আছে? সিমিটেডিন, রেনিটিডিন, নিজাটিডিন। আগে আমরা পড়তাম যে সিমিটেডিনটা এখন আর ব্যবহার করা হয় না অ্যাডভার্স ইফেক্টের জন্য, এখন আমরা নতুন করে পড়বো যে রেনিটিডিনটাও ব্যবহার করা হয় না।
কেন ব্যবহার করা হয় না? কি কন্টামিনেন্ট থাকে রেনিটিডিনে? ব্যান্ড কেন হয়ে গেল হঠাৎ করে H2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট রেনিটিডিন? ক্লাসে পড়িয়েছিলাম, বলো। এর মধ্যে একটা কন্টামিনেন্ট থাকে যা কিনা কার্সিনোজেনিক। ক্যান্সার প্রডিউস করতে পারে। ওই কন্টামিনেন্টটার নাম কি? কারো মনে নেই? Nitrosodimethylamine. Nitrosodimethylamine. কারণ রেনিটিডিনের মধ্যে একটা কন্টামিনেন্ট হিসেবে NDMA পাওয়া গিয়েছে যা কিনা কার্সিনোজেনিক। NDMA দিয়ে কি হয়? N নাইট্রোসো ডাইমিথাইল অ্যামাইন। N for N নাইট্রোসো ডাইমিথাইল অ্যামাইন, M for মিথাইল আর A for অ্যামাইন। এই কন্টামিনেন্টটা, এটা একটা কার্সিনোজেনিক কন্টামিনেন্ট যার কারণে এখন বাজার থেকে সব রেনিটিডিন উইথড্র করা হচ্ছে। যে লং টাইম যদি কেউ রেনিটিডিন খায়, সাধারণত দেখা যায় যে পেপটিক আলসার ডিজিজের জন্য লং টার্ম ব্যবহার করা হয় ওষুধগুলি, পিপিআই বা H2 ব্লকার যাই দাও, তখন পেশেন্টের কার্সিনোমা ডেভেলপ করতে পারে। এই যেহেতু এটা নতুন একটা ইনফরমেশন, এটা তোমাদের পরীক্ষায় জানতে চাইতে পারে। এই নামটা দয়া করে মনে রাখবে। এর সাথে সিমিলারিটি আছে কিন্তু একটা রিসিপ্টরের, NMDA। ওটা কোন নিউরোট্রান্সমিটারের রিসিপ্টর? NMDA মনে আছে? গ্লুটামেট রিসিপ্টর আছে একটা, তাই না? N মিথাইল ডি অ্যাসপার্টেট, ওটা হলো NMDA আর এটা NDMA। দেখো এর কিছু ফার্মাকোকাইনেটিক্স প্রপার্টি যা কিনা এমসিকিউ এর জন্য, এমসিকিউ এ আসতে পারে, পড়তে হবে এমসিকিউ এর জন্য। এদের বায়োঅ্যাভেলেবিলিটিটা কম, 50% এর মতো। কারণ হেপাটিক ফার্স্ট পাস মেটাবলিজম হয়, এই কারণে বায়োঅ্যাভেলেবিলিটি কমে যায়। আর রেনাল ইনসাফিসিয়েন্সির ক্ষেত্রে যদি কোনো পেশেন্টের রেনাল ফাংশন ইম্পেয়ার থাকে, তুমি তাকে ডোজটা কমিয়ে দেবে। কিভাবে কাজ করে? প্যারাইটাল সেলে যে H2 রিসেপ্টর থাকে তাকে ব্লক করে দেয়। কম্পিটিটিভ অ্যান্ড রিভার্সিবল অ্যান্টাগনিস্ট অফ প্যারাইটাল সেল H2 receptor and suppress the basal and meal stimulated acid secretion। এই পেজ থেকে অনেকগুলি এমসিকিউ আসতে পারে। দেখো কোন ধরনের অ্যাসিড সিক্রেশন কমায়? বেসাল এন্ড মিল স্টিমুলেটেড অ্যাসিড সিক্রেশন। আর কি ধরনের ব্লক করে? H2 রিসেপ্টরটাকে রিভার্সিবলি ব্লক করে। And it inhibits 60 to 70% of total 24-hour acid secretion। আর পিপিআই গুলি কত পার্সেন্ট অ্যাসিড সিক্রেশনকে ইনহিবিট করে? 95%। হ্যাঁ, আপ টু 98%। হ্যাঁ। আর রেনিটিডিন বা H2 ব্লকারের একটা ইম্পর্টেন্স ছিল যে এটা নকচার্নাল অ্যাসিড সিক্রেশনটাকে ইনহিবিট করে রাখে। তাহলে এমসিকিউ এর জন্য এই পেজটা অবশ্যই ভালোভাবে পড়বে। ইন্ডিকেশন কি? জার্ড, পেপটিক আলসার ডিজিজ, নন আলসার ডিসপেপসিয়া, প্রিভেনশন অফ ব্লিডিং ফ্রম স্ট্রেস রিলেটেড গ্যাস্ট্রাইটিস। ইন্ডিকেশন আসলে আবার ভাবতে বসো না যে এর ইন্ডিকেশন কি। অ্যাডভার্স ইফেক্টের মধ্যে কি কি আছে? ডায়রিয়া হতে পারে, হেডেক হতে পারে, ফ্যাটিক, মায়ালজিয়া, কোনো কোনো পেশেন্টের ক্ষেত্রে আবার কনস্টিপেশনও হতে পারে। আর যদি ইন্ট্রাভেনাস দাও, অবশ্যই সেটা স্লো ইনফিউশনে দিতে হবে। র্যাপিডলি দিলে কি হবে? র্যাপিড ইন্ট্রাভেনাস ইনফিউশন মে কজ ব্র্যাডিকার্ডিয়া। কারণ ওটা কি করবে? কার্ডিয়াক যে H2 রিসেপ্টর আমাদের আছে ওটাকে ব্লক করে দেবে, যার কারণে ব্র্যাডিকার্ডিয়া হবে। যে কোনো ড্রাগ ইন্ট্রাভেনাসলি দিলে অবশ্যই স্লোলি দেওয়াই ভালো। কন্ট্রাইন্ডিকেশন, আমরা H2 ব্লকার গুলি প্রেগন্যান্সি বা নার্সিং মাদারের ক্ষেত্রে দেই না। এখন আসো কেন সিমিটিডিনটা এখন ব্যবহার করি না, অথবা অ্যাডভান্টেজ অফ রেনিটিডিন ওভার সিমিটিডিন। এটা কিন্তু রিটেনে আসে, ভাইভাতেও জানতে চায়। এই পেজটাও বোথ রিটেন ভাইভা এমসিকিউ
এর জন্য খুব ইম্পর্টেন্ট। কি করে দেখো, সিমিটিডিন ইনহিবিটস দ্য বাইন্ডিং অফ ডাইহাইড্রোটেস্টোস্টেরন টু অ্যান্ড্রোজেন রিসেপ্টর, যার কারণে কি হয়, ইস্ট্রাডিওলের মেটাবলিজমটা হয় না। এটা যদি কোনো মেল পেশেন্টের ক্ষেত্রে হয় যে ডাইহাইড্রোটেস্টোস্টেরনটা অ্যান্ড্রোজেন রিসেপ্টরের সাথে বাইন্ড হতে পারছে না, তখন ওই পেশেন্টের কি হয়, গাইনোকোমেশিয়া ডেভেলপ করবে অথবা ইম্পোটেন্সি ডেভেলপ করবে মেল পেশেন্টের ক্ষেত্রে। আর ফিমেল পেশেন্টের ক্ষেত্রে কি করে, এটা প্রোল্যাক্টিন লেভেলটাকে বাড়িয়ে দেয়, যার কারণে কি হয়, গ্যালাক্টোরিয়া হয়। এটা যে কোনো একটা আনম্যারিড পেশেন্টকে যদি দেওয়া হতো সিমিটিডিন লং টাইম, ওর যদি গ্যালাক্টোরিয়া হয়, এটা খুবই একটা কি বলবো এম্বারেসিং কন্ডিশন। এই কারণে সিমিটিডিনটা এখন ব্যবহার করা হয় না। আর একটা ইম্পর্টেন্ট যেটা, এটা সাইটোক্রোম P450 এনজাইম, দ্যাট ইজ ড্রাগ মেটাবোলাইজিং এনজাইমকে ইনহিবিট করে, যার কারণে আমি যদি সিমিটিডিনের সাথে অন্য একটা ড্রাগ দেই, ওই ড্রাগের মেটাবলিজমটা কমে যাবে, যার কারণে ব্লাড কনসেন্ট্রেশন বেড়ে যাবে, তখন আমরা এক্সাজারেটেড ইফেক্ট বা সাইড ইফেক্ট পাবো। তার মানে এই প্রপার্টিজ গুলি খুব ভালো করে পড়বে, বোথ রিটেন, ভাইবা, এমসিকিউ সবকিছুর জন্য। আর এই সিমিটিডিন হলো একটা এনজাইম ইনহিবিটিং ড্রাগ, এটা তো জানোই, বারবার জিজ্ঞেস করা হয়, এক্সাম্পল অফ এনজাইম ইনহিবিটিং অর ইনডিউসিং ড্রাগ। এই গ্যালাক্টোরিয়া আর গাইনোকোমেশিয়া করে আর কি কি ড্রাগ, দু একটা ড্রাগের নাম বলতে পারবে? মেল পেশেন্টে ডিকক্সিন, গাইনোকোমেশিয়া করে, ফিমেল পেশেন্টে গ্যালাক্টোরিয়া করে, আর দুইটা ড্রাগের নাম বলো। বিটা 2 ব্লকার। ম্যাম ডিকক্সিন, দুইটা না, তিনটা ড্রাগের নাম বলো, একটু জোরে বলো, আমি শুনতে পাচ্ছি না। ম্যাম ডিকক্সিন, পটাশিয়াম স্পিয়ারিং এজেন্টগুলো ম্যাম। একটু আগে যে পড়লাম ডমপেরিডন, মেটোক্লোপ্রোমাইড, এটা করে। ডিগক্সিন করতে পারে, স্পাইরোনোল্যাকটোন করতে পারে। দেখবে যে যেসব ড্রাগের স্ট্রাকচারে স্টেরয়েড নিউক্লিয়াস থাকে, ওরা এই সাইড ইফেক্ট গুলি বেশি করে। তাহলে কি কি হলো, সিমিটিডিন, স্পাইরোনোল্যাকটোন, ডমপেরিডন, মেটোক্লোপ্রোমাইড, ডিগক্সিন, এগুলি গাইনোকোমেশিয়া করতে পারে মেল পেশেন্ট। এখন আসো প্রোটন পাম্প ইনহিবিটরস কি কি আছে, ওমিপ্রাজল, পেন্টোপ্রাজল, ইসওমিপ্রাজল, ল্যান্সোপ্রাজল এন্ড রেবিপ্রাজল। স্পেলিং গুলি খুব কেয়ারফুলি লিখবে যাতে স্পেলিং ভুল না হয়। অনেক সময় কিন্তু স্যাররা রিটেন খাতা দেখতে নিলে যদি দেখে যে তুমি ড্রাগের স্পেলিং এ ভুল করছো নামের, তখন কিন্তু ইম্প্যাক্টটা খুব খারাপ হয়ে যায়। তখন তুমি মেকানিজম অফ অ্যাকশন যতই ইলাবোরেটলি ভালো করে লেখো, ওই ইম্প্যাক্টটা কিন্তু গুড ইম্প্যাক্টটা আর আসে না। আমরা এটা কি ধরনের ফর্মুলেশনে দেই, অ্যাসিড এন্টেরিক কোটেড ক্যাপসুল অথবা ট্যাবলেট দেই, কেন, কারণ এটা অ্যাসিড ল্যাবাইল। তার মানে আমি যদি এন্টেরিক কোটেড না দিই, এটা খেলে কি হবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে ভেঙে যাবে, অ্যাসিড ল্যাবাইল। সো ইট ইজ ফর্মুলেটেড অ্যাজ এন্টেরিক কোটেড ক্যাপসুল or tablet. Food interferes with absorption, so must be given 2 hours before meal. সরি, 2 hours after meal অথবা হাফ অ্যান আওয়ার বিফোর মিল, এটা দিতে হবে, যে খাওয়ার আধা ঘন্টা আগে, অথবা যদি পেশেন্ট খেয়েই ফেলে অন্তত 2 ঘন্টা একটা ডিফারেন্স থাকবে মিলের পরে। আর ওমিপ্রাজল বা প্রোটন পাম্প ইনহিবিটর গুলি প্রো ড্রাগ, এটা মনে রাখবে, এটা রিটেন, ভাইবা সবগুলির জন্য ইম্পর্টেন্ট। এটা হলো একটা প্রো ড্রাগ। অ্যাক্টিভ ফর্মের নাম কি, রিঅ্যাক্টিভ থায়োফিলিক সালফেনামাইড ক্যাটায়ন। ইট ইজ এ কমনলি আস্কড কোশ্চেন। এখন আসো এটা কিভাবে কাজ করে। এখানে দেখো আমরা পড়েছিলাম H2 রিসেপ্টর গুলি রিভার্সিবলি ব্লক করে দেয় H2 রিসেপ্টরকে। আর এখানে কি দেখছি আমরা, ইটস ফর্মস এ কোভ্যালেন্ট। যে কোনো কোভ্যালেন্ট বন্ড মানে কি, ওটা ভাঙতে প্রচুর হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি লাগে, দ্যাট মিন্স অলমোস্ট ইরিভার্সিবল। It forms a covalent disulfide bond with hydrogen potassium ATPase and irreversibly inactivate the enzyme, so block the final common pathway of acid secretion. এই পেজটা এমসিকিউ এর জন্য খুব ভালোভাবে পড়বে যে এটা ইরিভার্সিবলি ইনহিবিট করে এনজাইমটাকে, and it inhibits almost 90 থেকে 98% of 24-hour acid secretion, both fasting and meal stimulated.
ইন্ডিকেশন ওই একই, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ, পেপটিক আলসার ডিজিজ, এর মধ্যে ভাগগুলি লিখে দিবে। পরীক্ষা যদি আসে শুধু তো পিইউডি লিখে দিলে হবে না, ভাগ ভাগ করে লিখবে যে H. pylori, Helicobacter pylori associated ulcer, NSAID associated ulcer, prevention of rebleeding from peptic ulcer, non-ulcer dyspepsia, prevention of stress-related mucosal bleeding, গ্যাস্ট্রিনোমা or other hypersecretory condition. গ্যাস্ট্রিনোমাতে কি হয়? গ্যাস্ট্রিনোমা, যে কোনো নোমা মানে হলো একটা proliferation, ওখান থেকে বেশি বেশি গ্যাস্ট্রিন রিলিজ হবে, জি রিসেপ্টরের সাথে বাইন্ড করে বেশি বেশি হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেট করবে, তখনও আমরা এটা দিব। অ্যাডভার্স ইফেক্টের মধ্যে ডায়রিয়া, ডায়রিয়া এটা মোটামুটি কমন বলা যায়। যে কোনো পেশেন্টকে তুমি যদি পিপিআই দাও 2-3 দিন পর তোমাকে বলতে পারে ফোনে বা যে আমার এটা খেয়ে তো ডায়রিয়া হচ্ছে। হেডেক হতে পারে, অ্যাবডোমিনাল পেইন হয়, ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হয়। কেন B12 ডেফিসিয়েন্সি হয়? হ্যাঁ, মনে আছে? অ্যাক্লোরহাইড্রিয়া, আমি যদি একটা পেশেন্টকে অনেকদিন ধরে কন্টিনিউয়াস অ্যাক্লোরহাইড্রিয়া করে রাখি তাহলে কি হবে? পেশেন্টের রেসপিরেটরি ইনফেকশন হবে, এন্টেরিক ইনফেকশন হবে। কারণ হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কি করে? ব্যাকটেরিয়াল কলোনাইজেশনকে প্রিভেন্ট করে, ভিটামিন B12 এর অ্যাবজর্পশনে হেল্প করে, প্রোটিনের যে মেটাবলিজম ওটাতে হেল্প করে। ড্রাগ ইন্টারেকশন, কিছু কিছু ড্রাগের অ্যাবজর্পশনের জন্য গ্যাস্ট্রিক অ্যাসিডিটিটা একটু বেশি থাকা বা নরমাল থাকা দরকার হয়, যেমন কিটোকোনাজল, ডিগক্সিন এন্ড ইট্রাকোনাজল। আমি যদি পিপিআই দিয়ে গ্যাস্ট্রিক অ্যাসিডিটিটাকে রিডিউস করে রাখি তাহলে ইট মে অল্টার দ্য অ্যাবজর্পশন অফ কিটোকোনাজল, ডিগক্সিন এন্ড ইট্রাকোনাজল। আর রিসেন্টলি বলা হয় যে ক্লোপিডেগ্রল আর ওমিপ্রাজলের একটা ইন্টারঅ্যাকশন হয়, যে ওমিপ্রাজল, ক্লোপিডেগ্রলও একটা প্রোড্রাগ, ওমিপ্রাজলটা কি করে? ক্লোপিডেগ্রলকে অ্যাক্টিভ ড্রাগ, প্রোড্রাগ থেকে অ্যাক্টিভ ড্রাগ হতে দেয় না। এটা এখনো রিসার্চ হচ্ছে, এটা মানে ফুললি যে এস্টাবলিশ হয়েছে তা না। মিউকোজাল প্রোটেক্টিভ এজেন্ট এর মধ্যে কি কি আছে? সুক্রালফেট আছে, প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ এন্ড বিসমাথ কম্পাউন্ড। সুক্রালফেট কিভাবে কাজ করে? ইট ইজ নেগেটিভলি চার্জ, সুক্রালফেটটা হলো নেগেটিভলি চার্জড। ইট বাইন্ডস উইথ দ্য পজিটিভলি চার্জড প্রোটিন ইন দ্য বেস অফ আলসার, একটা ফিজিওলজিক্যাল ব্যারিয়ার ফর্ম করে আলসারের উপর। এজন্য এটাকে বলে প্রোটেক্টিভ এজেন্ট, মিউকোজাকে প্রোটেক্ট করে রাখে। It also stimulate the mucosal prostaglandin and bicarbonate secretion. দেখো সুক্রালফেট আসলে কিন্তু অনেকগুলি মেকানিজম লিখতে পারবে, যে এটা আলসারকে, বেস অফ আলসারটাকে হিল করে, বাইন্ড করে, সাথে মিউকোজাল প্রোস্টাগ্ল্যান্ডিন এবং বাইকার্বনেট সিক্রেশনকে বাড়ায়। কিন্তু একটা অ্যাডভার্স ইফেক্ট হলো যে এটা কনস্টিপেশন করতে পারে। নাও দি প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ, এটা খুব ইম্পর্টেন্ট। আমাদের যে নরমালি জিআই মিউকোজা থেকে প্রোস্টাগ্ল্যান্ডিন সিক্রেশন হয়, ওটা নরমালি কি কাজ করে? মিউকাস আর বাইকার্বনেট সিক্রেশনকে বাড়ায়, মিউকোজাল ব্লাড ফ্লো বাড়ায়, আবার অ্যাসিড সিক্রেশনটাকেও কমায়। এটা হলো জিআইটি তে প্রোস্টাগ্ল্যান্ডিনের কাজ। এটা কিন্তু রিটেনে এসেছিল যে হোয়াট ইজ দ্য ফাংশন অফ প্রোস্টাগ্ল্যান্ডিন ইন দ্য জিআইটি। এই কথাগুলি সুন্দর করে লিখতে হবে যে ইট স্টিমুলেট দি মিউকাস এন্ড বাইকার্বনেট সিক্রেশন, enhance mucosal blood flow, and it also reduce acid secretion. আমরা কি ব্যবহার করি? প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ মিসোপ্রোস্টলটা ব্যবহার করি, মেইনলি ব্যবহার করি NSAID ইনডিউসড পেপটিক আলসার ডিজিজে। এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় জানতে চাইবে যে কেন NSAID ইনডিউসড পেপটিক আলসারে দেই আমরা। কারণ NSAIDs গুলি কি করে? সাইক্লোঅক্সিজেনেস এনজাইমকে ব্লক করে, যার কারণে প্রোস্টাগ্ল্যান্ডিন সিক্রেশন হয় না। তখন যদি জিআইটি তে প্রোস্টাগ্ল্যান্ডিন সিক্রেশন না হয়, এই প্রোটেক্টিভ ইফেক্ট গুলি আমরা পাবো না, যার কারণে কি হবে? আলসার হতে পারে। এই জন্য NSAID ইনডিউসড পেপটিক আলসার ডিজিজে আমরা মেইনলি মিসোপ্রোস্টলটা দেই। এটা কি করতে পারে? ডায়রিয়া করতে পারে, ক্র্যাম্পিং, অ্যাবডোমিনাল পেইন করে।
আর অবশ্যই মনে রাখবে ইট ইজ কন্ট্রাইন্ডিকেটেড, অ্যাবসলিউটলি কন্ট্রাইন্ডিকেটেড ইন প্রেগন্যান্সি। কেন প্রেগন্যান্সিতে আমরা দিতে পারি না বলো তো? একটা প্রেগনেন্ট পেশেন্টের যদি এনএসএড ইনডিউস আলসার হয়ও পিইউডি, তুমি মিসোপ্রোস্টল দিতে পারবে না। দিলে কি হবে বলো? ইউটেরাইন কি করে মিসোপ্রোস্টল? কি করবে? ইউটেরাসের উপর কি কাজ করবে? ইউটেরাইন কন্ট্রাকশন করবে, অ্যাবর্শন হয়ে যাবে। ইউটেরাইন কন্ট্রাকশন করবে, কারণ আমরা মিসোপ্রোস্টলটা দেই অ্যাবর্শন বা ইন্ডাকশন অফ লেবারের ক্ষেত্রে। আমরা যদি কোনো প্রেগনেন্ট ওমেনকে দেই তার কি হবে? ইউটেরাইন স্টিমুলেশন হবে, এজন্য আমরা দিব না। বিসমাথ কম্পাউন্ড, এটাও কি করে? সুক্রালফেটের মতো। ইট অলসো কোর্স দি আলসার এন্ড ইরোশন। Bismuth compound also stimulate prostaglandin, mucus and bicarbonate secretion, and it has direct antimicrobial activity against H. pylori. দেখো এটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য, যে বিসমাথ কম্পাউন্ড ডিরেক্টলি কিন্তু দেখবে ট্রিপল ড্রাগ থেরাপি যে আছে ওটার মধ্যে আগে বিসমাথ কম্পাউন্ডটাও ব্যবহার করা হতো, কারণ ওটা ডিরেক্টলি H. pyloriর এগেইনস্টে কাজ করে। কখন ব্যবহার করি? ডিসপেপসিয়া, অ্যাকুট ডায়রিয়া, প্রিভেনশন অফ ট্রাভেলার্স ডায়রিয়া, ইরাডিকেশন অফ H. pylori ইনফেকশন। অ্যাডভার্স ইফেক্ট কি হতে পারে? এটা স্টুলটাকে ব্ল্যাক করে। অনেক সময় পেশেন্ট ভয় পেয়ে যাবে যে কেন ব্ল্যাক স্টুল হচ্ছে, আর টাংটা ডার্ক হয়ে যাবে, পেশেন্টের ডিসকালারেশন হবে। প্রলং ইউজ মে কজ এনকেফালোপ্যাথি। এগুলি এমসিকিউ এর জন্য একটু পড়বে। নাও ট্রিপল ড্রাগ থেরাপি কখন ইউজ করি, কেন ইউজ করি, গোলটা কি, কারণটা কি? টু হিল দ্য আলসার এন্ড টু ইরাডিকেট দি অর্গানিজম। কোন অর্গানিজম? হেলিকোব্যাক্টর পাইলোরি। আগে বলা হতো যে স্পাইসি ফুড খেলে বা ইরেগুলার ফুড ইনটেক করলে পেপটিক আলসার ডিজিজ হয়, কিন্তু পরে দেখা গেল যে মেইনলি এটা হেলিকোব্যাক্টর পাইলোরির জন্য হয়। এজন্য কোনো পেশেন্টের যদি অনেক দিন যাবত পিইউডি হয়, তুমি তাকে H. pylori যে ইনভেস্টিগেশন ওগুলি করে তাকে ট্রিপল ড্রাগ থেরাপিটা দিতে পারো। কি কি দিব এখানে? আমরা একটা পিপিআই দিব, ওমিপ্রাজল বা প্যান্টোপ্রাজল, এর সাথে ক্ল্যারিথ্রোমাইসিন দিব। ক্ল্যারিথ্রোমাইসিন কোন ধরনের ড্রাগ? প্রোটিন সিনথেসিস ইনহিবিটরস। তার সাথে আমি দিব অ্যামোক্সিসিলিন 1 গ্রাম অথবা মেট্রোনিডাজল। এই তিনটা ড্রাগ দিনে 2 বার খাবে 14 দিন, টুয়াইস ডেইলি ফর 14 ডেজ। তারপর এই 14 দিনের পর 4 to 6 weeks আমি পিপিআই দিব, once daily PPI to ensure the complete ulcer healing. এই 14 দিন পর যদি তুমি পিপিআই বন্ধ করে দাও, তখন যদি আবার হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হয়, কি হবে? যে আলসার হিলিংটা তখন আবার ইম্পেয়ার্ড হতে পারে। এজন্য টু এনশিওর কমপ্লিট আলসার হিলিং 4 to 6 weeks পিপিআই দেওয়া হয় ট্রিপল ড্রাগ থেরাপির পরে। নাও অ্যান্টিডায়রিয়াল এজেন্ট, এর মধ্যে একটা যে মোস্ট ইম্পর্টেন্ট পড়তে হবে যে অপিওয়েড অ্যাগনিস্ট। অ্যান্টিমর্টিলিটি ড্রাগ হিসেবে কোন দুইটা অপিওয়েড অ্যাগনিস্ট ব্যবহার করা হয়? একটা হলো লোপেরামাইড আর একটা হলো ডাইফেনক্সিলেট। লোপেরামাইডের সুবিধাটা কি হলো? ইট অ্যাক্টস অন পেরিফেরাল মিউ রিসেপ্টর এন্ড ল্যাক অফ ইফেক্ট অন সিএনএস রিসেপ্টর। সিএনএস রিসেপ্টরের উপর ইফেক্ট না থাকার কারণে এটা অ্যাবিউজ পটেনশিয়াল হয় না। আর ডাইফেনক্সিলেটের কিছুটা সিএনএস রিসেপ্টর উপর কাজ করে, এজন্য এটার অ্যাবিউজ পটেনশিয়াল থাকে, মানে এটা দিলে অ্যাডিক্টেড হওয়ার চান্স থাকে। আর ডাইফেনক্সিলেটটা এর জন্য অ্যাট্রোপিনের সাথে ব্যবহার করা হয়। অ্যাট্রোপিন নিজেও কনস্টিপেশন করে, সাথে কি করে? অ্যাট্রোপিনটা ডাইফেনক্সিলেটের যে অ্যাবিউজ পটেনশিয়াল ওটাকে কিছুটা কমায়। অ্যান্টিডায়রিয়াল এজেন্টের আদার্স নামগুলি পড়বে, আর কি পড়বে? ওআরএস এর কম্পোজিশন পড়বে, আর প্রতিটা কম্পোজিশনের কেন আমি গ্লুকোজ দিচ্ছি, কোন এটা ইনগ্রেডিয়েন্টসটা কেন দেওয়া হয়, এটার ব্যাখ্যাটা পড়বে ওআরএস এর ফর্মুলেশনে। কেউ বলতে পারবে ফর্মুলেশনে কি কি থাকে? গ্লুকোজটা কেন দেওয়া হয় ওআরএস এ?
আবার গ্লুকোজ যদি আমি বেশি দিয়ে দেই তাহলে কি অসুবিধা হয়? মেইনলি গ্লুকোজটা দেওয়া হয় যে সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টের জন্য, যে গ্লুকোজ সেলের ভিতরে ঢুকলে তার সাথে সোডিয়াম ঢুকবে। আর যদি আমি বেশি গ্লুকোজ দিয়ে দেই তাহলে কি হবে? ইন্টার্ন অসমোটিক ডায়রিয়া হবে। আরেকটা কোশ্চেন পড়বে অ্যান্টিডায়রিয়াল এজেন্ট থেকে, যে ইনফেক্টিভ ডায়রিয়াতে কোন কোন অ্যান্টিমাইক্রোবিয়াল গুলি ব্যবহার করা হয়, এটাও রিটেনে আসে। ল্যাক্সেটিভস এর মধ্যে নামগুলি পড়বে: বাক ফর্মিং ল্যাক্সেটিভস, অসমোটিক ল্যাক্সেটিভস। বাক ফর্মিং ল্যাক্সেটিভস এর মধ্যে কি কি আছে? সাইলিয়াম, মিথাইল সেলুলোজ, পলিকার্বোফিল। আর অসমোটিক ল্যাক্সেটিভস এর মধ্যে আছে কি আছে? খুব ইম্পর্টেন্ট হলো ল্যাকটুলোজ, আরো আছে সরবিটল, পলিইথিনিল গ্লাইকল, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড অথবা মিল্ক। এগুলি কিভাবে কাজ করে আর প্রলং ইউজ করলে অ্যাডভার্স ইফেক্ট কি কি হয়? আচ্ছা বলো তো, হেপাটিক এনকেফালোপ্যাথি বা লিভার ডিজিজের পেশেন্টদেরকে ল্যাকটুলোজটা কেন দেওয়া হয়? এটা মেডিসিনে পড়েছো না? ক্লাসে বলেছিলাম যে অনেক সময় হেপাটিক সিরোসিস বা সিএলডি থাকলে ওই পেশেন্টকে ল্যাকটুলোজ দেওয়া হয়। কেন? এটা তোমরা দেখবে, হোয়াই ল্যাকটোলোজ ইজ ইউজ ইন কেস অফ সিএলডি অর সিরোসিস অফ লিভার। আমি নেক্সট ক্লাসে তোমাদের জিজ্ঞেস করব, ঠিক আছে? ভাইভাতে ফ্রিকোয়েন্টলি কি কি কোশ্চেন করা হয় এখান থেকে, যে পিইউডি তে কি কি ড্রাগ ব্যবহার করা হয় আর কোন কোন ড্রাগ হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন কমায়, এর মধ্যে কোনগুলি বলবে? মেইনলি বলবে H2 রিসেপ্টর ব্লকার, প্রোটন পাম্প ইনহিবিটর, প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগও কিছুটা কমায়। তখন কিন্তু অ্যান্টাসিড বলবে না, কারণ অ্যান্টাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন কমায় না, ওটা অ্যাসিডটাকে নিউট্রালাইজ করে। এক্সাম্পল অফ সাইটোপ্রোটেক্টিভ ড্রাগ অ্যান্ড অ্যাডভার্স ইফেক্ট অফ সাইটোপ্রোটেক্টিভ ড্রাগ। কি কি পড়েছি আমরা? সাইটোপ্রোটেক্টিভ মানে সেলকে প্রোটেক্ট করে রাখে। এক্সাম্পল অ্যান্ড মেকানিজম অফ অ্যাকশন অফ অ্যান্টাসিড ইন পিইউডি, অ্যান্টাসিডের অ্যাডভার্স ইফেক্ট। আর একটু আগে যে পড়লাম অ্যাডভান্টেজ অফ ইউজিং ম্যাগনেসিয়াম এন্ড অ্যালুমিনিয়াম কন্টেনিং অ্যান্টাসিড টুগেদার। কেন দেওয়া হয়? যাতে কনস্টিপেশন আর ডায়রিয়াটাকে কমব্যাট করা যায়। এক্সাম্পল এন্ড মেকানিজম অফ অ্যাকশন অফ পিপিআই ইন পিইউডি, পিপিআই এর অ্যাডভার্স ইফেক্ট গুলি। H2 ব্লকারের মেকানিজম, অ্যাডভার্স ইফেক্ট। অ্যাডভান্টেজ অফ রেনিটিডিন ওভার সিমিটিডিন, কেন সিমিটিডিনটা এখন আর ব্যবহার করা হয় না। আর ট্রিপল ড্রাগ থেরাপিতে কি কি ড্রাগ দেওয়া হয়? ট্রিপল ড্রাগ থেরাপিটা কিন্তু রিটেনে আসে, তখন একটু ইলাবোরেটলি লিখবে। ডায়রিয়াতে কি কি আসে? কি কি ড্রাগ ব্যবহার করা হয়? কম্পোজিশন এন্ড ইন্ডিকেশন অফ ওআরএস, রোল অফ কম্পোনেন্টস অফ ওআরএস, আলাদা আলাদা কম্পোনেন্টে কেন ব্যবহার করা হচ্ছে এটা দিবে। অ্যান্টিবায়োটিক্স ইউজড ইন ইনফেক্টিভ ডায়রিয়া, ড্রাগ ইউজড ইন কনস্টিপেশন, মেকানিজম অফ অ্যাকশন অফ বাক ফর্মিং ল্যাক্সেটিভ। আর অ্যান্টিএমেটিক ড্রাগ থেকে মেইনলি আসে ক্লাসিফিকেশনটা আসে মেইনলি রিটেনে, আর ভাইবার জন্য ইন্ডিকেশন এন্ড অ্যাডভার্স ইফেক্ট অফ ডমপেরিডন আর অনডেনসেট্রনটা কিভাবে কাজ করে, ওটা সেরোটোনিন রিসেপ্টরকে ব্লক করে কাজ করে এটা বলবে। আর কম্প্যারিজন অফ ডমপেরিডন এন্ড মেটোক্লোপ্রোমাইন, এটা বোথ রিটেন এন্ড ভাইবার জন্য খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমি ফার্স্ট টার্মের যে বাকি পড়াগুলি, অ্যান্টিকোয়াগুলেন্ট, হেমাটিনিক্স, এগুলি শেষ করব। তোমরা নিজেরা একটু দেখে নিও, আমি নেক্সট সানডেতে ক্লাস নেব। আর কালকেও তোমাদের একটা ক্লাস আছে। এই ক্লাসে কোনো প্রশ্ন আছে তোমাদের?
আছো ঠিক মতো বাসায়? সবাই ঠিক মতো লেখাপড়া করো, আর নেক্সট ক্লাসে আমি অ্যান্টিকোয়াগুলেন্টস এন্ড আদার্স হেমাটিনিক্স গুলি পড়িয়ে দেবো, অ্যান্টিপ্লেটলেট ড্রাগ, লিপিড লোয়ারিং। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থেকো, বাসায় থেকো।